এরই ফাঁকে ধর্ষণের মতো ঘটনাও ঘটেছে যশোরের মনিরামপুরে। জীবনের সবচেয়ে বড় সম্পদ হারানোর পরও বিষয়টি গোপন রাখতে চেয়েছিলেন, কিন্তু সেটা হতে দেয়নি আরেক পক্ষ। কারণ বিষয়টি টানাটানি হলে সে পক্ষের রাজনৈতিক সুবিধার পথটি সুগম হবে। তারা ডাকাতিও করেছে, মান সম্মানও যা ছিল সবকিছু নিয়ে গেছে। ওরা তো আসলে জানোয়ার। দর্শক, এমন নৃশংস ধ্বংসযজ্ঞ আর অমানবিক ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিচার হোক, সেটা নিশ্চয়ই সবাই চাইবে। তার সাথে বিচার প্রয়োজন এসব বিশৃঙ্খলার সুযোগ নিয়ে যারা অপরাধ সংঘটিত করেছে, তা না হলে ঢালাওভাবে তাদের উপর দোষ চাপালে অপরাধের মাপ। আজরাইল গ্রাম ঘটনার প্রায় মাসখানিক পেরিয়ে গেছে, তারপরও আতঙ্ক কাটেনি গ্রামের হিন্দু সম্প্রদায়ের মানুষগুলোর। রাতভর কয়েকটি দলে বিভক্ত হয়ে চলছে পাহারা। সারাদিন কাজ করবার পর রাতেও ঘুম নেই। উদ্বেগ আর উৎকণ্ঠায় গ্রামবাসীর প্রতি মুহূর্ত কাটছে নিরাপত্তাহীনতায়। আমরা যতদিন প্রশাসনিক দিক থেকে কোনো নিরাপত্তা বা শান্তি যদি মনে না থাকে ততদিন আমরা দিতে থাকবো। 10টা থেকে 4টা পর্যন্ত আমরা এই রাত্রেবেলায় আমরা ডিউটি করি, কারণ আমাদের এই গ্রামে খুব একটা অত্যাচার হয়েছে। এর জন্য আমরা সচেতনভাবে আমরা এটা ডিউটি দিচ্ছি, আমাদের রাজ্যতে কোনো এই ক্ষতি না বিদ্যে না হয়। মামলা, গ্রেফতার আর যৌথ বাহিনী আতঙ্কে জামাত শিবিরের নেতাকর্মীরা এখন এলাকা ছাড়া। তারপরও লুটপাট বন্ধ হয়নি। তাহলে এগুলো কারা করছে? এরা করতে পারে, ধরেন বাইরের লোকজনের তো চিনা নাই, আমরা তো চিনতে পারিনি যে কোন লোকে কি করলো না করলো, এটা আমরা চিনতে পারিনি। জামাত শিবিরের তো একটা আছেই ঘটনা। তাছাড়া এখানে কিন্তু বেশিরভাগ সময় এই অসহায় গোষ্ঠীর জন্য সবসময় যে টার্গেট থাকে, এখানে এমনও হতে পারে যে জমিটা দখলের ব্যাপারটা হতে পারে। এখানে এমনও হতে পারে যে কারোকে কোনো মেয়ের দিকে কারো চোখ ছিল, সেখানে হয়তো তারা এই সুযোগটা নিচ্ছে। রাত শেষ হলেও চলতে থাকে পুলিশের পাহারা। এত কিছুর পরও ধর্ষণের শিকার পরিবারটিকে বাড়িতে ফিরিয়ে আনা যায়নি। শচীন ছিল কিনা সেটা তো শিওর না, তারপরে একটা অনুমান যে তার বাড়ির ভোজ আছে, তারপরেও তার বাড়ি, তার পরের দিন তার বাড়িতে লোক তাড়ানো হয়েছে। ধর্ষণের পর চোখ বুঝেই অনেকে বলে দিয়েছে এটা জামাত শিবিরের কাজ, কিন্তু পুলিশ এরই মধ্যে যে দুজনকে আটক করেছে এর মধ্যে কেহই জামাত শিবির বা বিএনপির সমর্থক না। তারা এখানে ফাঁকা বাড়ি পেয়েছে, সে অনুযায়ী তারা এখানে আসছে এবং তাদের হয়তো আপনার লোলুপ দৃষ্টি ছিল কারোর প্রতি, এবং স্থানীয় তারা এই পার্শ্ববর্তী গ্রামেরই বাসিন্দা এবং তাদের স্বীকারোক্তিতে সেগুলো বেরিয়ে আসছে। আটক হওয়া দুজনের মধ্যে একজন উত্তম কুমার, ধর্ষিতার কাছের আত্মীয়। যেহেতু হিন্দু, সেহেতু জামাতের সাথে তার সম্পর্ক থাকার একেবারেই সম্ভাবনা নেই। আরেকজন মফিজ, তার পরিবারের সদস্যরা জানায় তারা পারিবারিকভাবেই আওয়ামী লীগের সমর্থক। গেল 5 জানুয়ারি নির্বাচনে নানা বাধা সত্ত্বেও ভোট দিয়েছেন তারা। মফিজ জামাত করতো নাকি? না, না, ধর্ষণের সাথে জড়িত হিসেবে ধরা হয়েছে। না, আমরা তো নৌকাই ভোট দিছি, এজেন্ট সবাই একসাথে আমরা মহিলারা গেলাম। 5 তারিখে ভোট দিয়েছেন? ওই তাই তো। ধর্ষণের শিকার পরিবারের দাবি, ধর্ষণের সাথে কোনো মুসলমান নয়, হিন্দু প্রতিবেশীরাই জড়িত ছিল। সে আমার কাকা হয়। আপনার কাকা হয়? আপনার কাকা কি ধরছে এখন? হ্যাঁ, আমার কাকাকে ধরে নিয়ে গেছে। তার কি মনে হয় যে আপনার এই কাকা আপনাকে এই ধরনের কিছু? মান সম্মানও যা ছিল সবকিছু নিয়ে গেছে। ওরা তো আসলে জানোয়ার। সতীন কর্মকার নাকি দীর্ঘদিন ধরেই বিরক্ত করত ওই মেয়েকে। মাঠের মাঝে 3টি বাড়ির মধ্যে একটি বাড়ি সচিনদের। পাশের 2 বাড়িতে ধর্ষণ, লুটপাট হয়েছে, কিন্তু সচিনের বাড়ি ছিল অক্ষত। আর সচিন কর্মকার ঘটনার পর থেকেই নিরুদ্দেশ। এ তো গেল শুধু একটি গ্রামের কাহিনী। পুরো মনিরামপুরের দৃশ্য চিন্তা করলেও দেখা যাবে সুযোগ সন্ধানী অনেকেই সময়কে কাজে লাগাচ্ছে। যশোরের মনিরামপুরে এবার আওয়ামী লীগ সমর্থক প্রার্থী ছিলেন খান টিপু সুলতান, কিন্তু সারা দেশের সাথে আওয়ামী লীগ জোয়ারে ভাসতে পারেননি তিনি। হেরে গেছেন বিদ্রোহী প্রার্থী স্বপন ভট্টাচার্যের কাছে। নির্বাচনে পাশ করলেও হিন্দু হবার কারণে হেরে যাওয়া প্রার্থী টিপু সুলতানের কাছে অসহায় বর্তমান সাংসদ পঙ্কজ ভট্টাচার্য। ফলাফলের পর থেকেই বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছেন এই পঙ্কজের কর্মী সমর্থকেরা। দিনভর বাড়িতে বসে থেকেও পুরুষ মানুষ পাওয়া যায়নি। আমাদের যাবার খবর শুনে একটু অন্ধকার হবার পর সাংসদের এক ভাই সহ তার কয়েকজন সমর্থক বাড়িতে আসে। এখানে আওয়ামী লীগের যে ভোটার, তারা মোটামুটি দাদার কার্যকলাপ
কার্যকলাপে খুশি হয়ে তারা একাধারে মোটামুটি দাদার দিকে ঝুঁকে কলস মার্কায় ভোট দিয়ে তাকে পাশ করা। আমরা কেউ রাত্রি ঘুমাতে পারি নাই, সন্ত্রাসী করেছে, সন্ত্রাসী নিয়ে এসে আমাদের বহুত হুমকি দিয়েছে, বাড়িঘর ধরে এরকম অত্যাচার করেছে পুলিশ এসব নিয়ে এসে। মানে টিপু সুলতান তো আওয়ামী লীগ করে, আপনারা আওয়ামী লীগ করেন তো কেন? উনি আওয়ামী লীগ করে, ওনার এখানে ক্ষমতা নেওয়ার জন্য আমাদের দাদা দাঁড়াইছে, এনার দেবে না। এদের সবাই হিন্দু ধর্মাবলম্বী। তারাই জানালেন জামাত শিবির নয় তাদের শত্রু অন্য কেউ। এখানে কয়েক বছর ব্যাপী পূর্ববর্তী যে প্রাক্তন এমপি ছিলেন খান টিপু সুলতান, উনার ছত্রছায়া থেকে কিছু বাহিনী তারা বিভিন্ন প্রেক্ষিতে বিভিন্ন কারণে বিভিন্ন বাজার ঘাটে এসে দোকান মালটান নেওয়া। বাহিনী বলতে কি, কয়টা বাহিনী আছে ওনার? তা ধরেন এখানে আছে আমাদের আদম বাহিনী একটা আছে, তারপরে পাগলা বাবুল বাহিনী, আরো থাকতে পারে, এই দুটো আমার জানা আছে। এরা এরা বিভিন্ন রকম কর্মকাণ্ডে লিপ্ত থাকে। তার মানে যে কারণেই হোক জামাত শিবির দেশ জুড়ে নারকীয় ধ্বংসযজ্ঞ চালিয়েছে, এটা যেমন সত্য, ঠিক একই রকম সত্য বিশৃঙ্খলার সুযোগ নিয়ে অনেকেই নিজেদের স্বার্থ উদ্ধার করেছে। তাদের বক্তব্য কতটা সত্য তা জানবো, তার আগে বিরতিতে যাচ্ছি, ফিরছি আপনাদেরকে সঙ্গে নিয়ে। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। আপনাদের সাথে আছি আমি ইলিয়াস হুসাইন। দর্শক, বিরতির আগে যা বলছিলাম সে প্রসঙ্গে যাবার আগে দেখে আসা যাক বিভিন্ন প্রেক্ষাপটে অসাম্প্রদায়িক বাংলাদেশের ইতিহাস। 1947 এক অভিন্ন ভারত উপমহাদেশের মানুষ 200 বছরের ইংরেজ শাসকদের হাত থেকে মাতৃভূমিকে রক্ষা করেছিল হাতে হাত রেখে। সেখানে ধর্মীয় ভেদাভেদ না থাকলেও স্বাধীন হবার পরই সাম্প্রদায়িকতা ঝেঁকে বসে কট্টরপন্থী হিন্দু আর মুসলমানদের মধ্যে। সাম্প্রদায়িক গোষ্ঠীর হীন স্বার্থ চরিতার্থ করতে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দুভাগ করা হয় বহু জাতির এক মিলন মেলাকে। পাকিস্তান হিন্দুস্তান আলাদা হলেও অসংখ্য হিন্দু থেকে যায় তৎকালীন পূর্ব পাকিস্তানে, আর মুসলমানদের অনেকেই ছাড়তে পারেনি তাদের প্রিয় জন্মভূমি ভারত। এর পরের ঘটনা বাঙালির রক্তে কেনা মহান মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িক চেতনার আরেক জ্বলন্ত উদাহরণ 1971। হিন্দু মুসলিম হাতে হাত ধরে সেদিন পাকিস্তানি হানাদার বাহিনীদের বুঝিয়ে দিয়েছিল বাংলার মানুষ ধর্মের দেয়ালে নিজেদেরকে আড়াল করতে চায় না। অহিংস অসাম্প্রদায়িক এক জাতির নাম বাঙালি। একাত্তরের পর বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া বাংলাদেশে আর কখনোই সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি। যদিও ভারতে বাবরি মসজিদ ভাঙা, গুজরাট হত্যাকাণ্ড সহ কয়েকটি ঘটনায় বেশ কয়েকবার সাম্প্রদায়িক দাঙ্গা আর নির্যাতনের ঘটনা ঘটেছে। ভারতের উগ্রপন্থী ধর্মান্ধদের নৃশংসতায় যখন অনেক মুসলমানকে জীবন দিতে হয়েছে, তখনও বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া নিরাপদ ছিল এদেশের হিন্দু সম্প্রদায়। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানেরা সবসময় বিশ্বকে বুঝিয়ে দিয়েছে মুসলমান আর হিন্দুত্বের বাইরেও আমরা সবাই বাঙালি। এর পরের ঘটনা কিছুটা তিক্ত। 2001 সালে বিএনপি জামায়াত জোট সরকার ক্ষমতায় আসার পর চিত্র কিছুটা পাল্টে যায়। আগের সরকারগুলোর ধারাবাহিকতায় শুরু হয় আওয়ামী লীগ সমর্থিত সংখ্যালঘুদের উপর অত্যাচার, নির্যাতন। মনে রাখতে হবে সেটাও সাম্প্রদায়িক নয়, শুধুমাত্র ক্ষমতার অপব্যবহার। ধারণা করা হয় দেশের অধিকাংশ হিন্দু ধর্মাবলম্বীরাই রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে সমর্থন করে, আর প্রতিপক্ষকে সমর্থন দেওয়ার কারণেই তাদেরকে নির্যাতনের শিকার হতে হয়েছে অন্য পক্ষের কাছে। আমার যে ঘাটতিটা গেছে এইটা আমার পূরণ করা ছাড়া আমার আর কি জীবন দুটো বেঁচে আছে, এই ছাড়া আর আমি খালি একটা শাড়ি পরাতে বাচ্চা আর স্বামী সব নিয়ে চলে গেছিলাম। সাতক্ষীরার দিকে তাকানো যাক, যেখানে আওয়ামী লীগ নেতা কর্মী তো দূরের কথা, 5 জানুয়ারি নির্বাচনের দিন পর্যন্ত পুলিশও এলাকায় যেতে পারত না জামাত শিবিরের প্রভাবের কারণে। নেতাকর্মীদের না পেয়ে তাদের বাড়িঘরই জ্বালিয়ে দেওয়া হয়েছে। এক কথায় সাতক্ষীরা মানেই জামাত শিবিরের সাম্রাজ্য। সাতক্ষীরা সদরে গেল কয়েক বছরের নির্বাচনের ফলাফল দেখলেই বোঝা যাবে ওই এলাকায় জামাতের প্রভাব কতটা।
1991-এর পর থেকে সাতক্ষীরা সদরের প্রতিটি নির্বাচনেই জামায়াত জয়লাভ করেছে। 91-তে জামাতে ইসলামের সমর্থিত প্রার্থী কাজী শামসুর রহমান জয়ী হয়েছিলেন আওয়ামী লীগ নেতা AFM ইমতাজ আলীকে হারিয়ে। 96-তে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সৈয়দা রাজিয়া ফয়েজকে হারিয়ে সাংসদ হয়েছিলেন জামাতের নেতা কাজী শামসুর রহমান। 2001-এও জামায়াত নেতা মাওলানা আব্দুল মালিক সীমান্তবর্তী এলাকাটির একটা বিশাল অঙ্কের ভোটার রয়েছে হিন্দু ধর্মাবলম্বী, কিন্তু জামাতের এমন দুর্গে কেমন আছে সেখানকার হিন্দুরা? তার মানে ধর্মীয়ভাবে সংখ্যালঘু হবার কারণে নয়, রাজনৈতিক মতাদর্শে পার্থক্য থাকবার কারণেই সাতক্ষীরাতে সংখ্যালঘুদের উপর এবার নির্যাতন হয়েছে। এটা বলা যেতে পারে যে এখানে রাজনৈতিক মতাদর্শগত প্রতিহিংসা প্লাস সুযোগ সন্ধানী লিপ্সা, সম্পদ অবৈধভাবে সম্পদ দখল করার একটা লিপ্সা, যেটা কিনা আমাদের এই ঘটনাগুলো যে এখানে ঠিক সাম্প্রদায়িক দাঙ্গা বলতে যেটা আমরা ভারতে দেখে থাকি, বাংলাদেশের যে এটা সাম্প্রদায়িক দাঙ্গা বলা হয়, এটা এসেনশিয়ালি একটা নির্বাচন উত্তর বা নির্বাচনকালীন যে প্রতিহিংসা তারই একটা বাস্তব চিত্র প্রতিফলিত হচ্ছে। দর্শক, 1971 থেকে 2001, তারপর আজকের 2014, সাম্প্রদায়িক দাঙ্গা না ঘটলেও বিভিন্ন সময়ে ক্ষমতার দখলের লড়াইয়ের বলি হতে হয়েছে সংখ্যালঘু অথবা নিরীহ সাধারণ মানুষকে। আজও চলছে সেই একই ধারা। এটা 5ই জানুয়ারির আগের কমাসের চিত্র। নির্বাচন শেষ হয়েছে, সহিংসতাকারীরাও এখন পালিয়ে বেড়াচ্ছেন, কিন্তু সহিংসতা কি বন্ধ হয়েছে? সময় পাল্টেছে, কিন্তু উত্তেজনা এখনো একই রকম। দেশ জুড়ে এখনো রয়েছে নির্যাতন, কিন্তু পাল্টেছে শুধু নির্যাতনকারী। গণহারে মামলার সুযোগে পুলিশ এখন যাকে তাকে ধরছে, অপরাধী হোক বা নিরপরাধ। আমার স্বামী কোনো নির্বাচনের সময় আসিল না, সে পুলিশে আসি আমার তুলে ভাঙচুর করে খেয়েছে। কেস হয়েছে যে বিএনপিরা ব্যালট বাক্স টাক্স ছিনতাই করে নিছে। ছিনতাই করে যদি নিয়ে থাকে তাইলে এখানে এমপিটা পাস হইলে আবার কি হবে? যারা জড়িত না, হয়তো গ্রামবাসীকে রাত্রে পুলিশ এসে দাবড়ায় ঘুমাইতে দেয় না, তারপরে প্রতিদিন মানে এক ধরে ওক ধরে ভয়ভীতি দেখাইতেছে। যে আজকে আমরা হিন্দু ভাইদের উপরে যে অত্যাচারের তা আমরা সোচ্চার হয়েছি, তার বিরোধিতা করছি। এমনকি নায়িকা সুচিত্রা সেনের ব্যাপারেও আমরা এখন অনেকটা অনুভূতিশীল হয়ে গেছি। অথচ জামাত ইসলাম আমাদের দেশে একটা অন্যান্য রাজনৈতিক দলের মতো একটা রাজনৈতিক দল, বিএনপি অনুরূপ আরেকটি রাজনৈতিক দল, এদের উপরে কেন অত্যাচার হবে? এটা একটা হীনতম কাজ। ক্ষমতায় থাকলে সবাই সহিংসতা বন্ধের কথা বলে মুখ দিয়ে ফেনা তোলেন, আর ক্ষমতার বাইরে গেলেই ধ্বংস যজ্ঞ ছাড়া যেন আর কিছুই বোঝেন না। এমন অনিয়মই যেন এখন আমাদের নিয়মে পরিণত হয়েছে। তারপরও দেশের চরম অস্থিতিশীল পরিস্থিতি আর সহিংসতা বন্ধে সরকার যেভাবে কঠোর হয়েছে, সব সহিংসতা বন্ধেই ঠিক একই ব্যবস্থা নেবে। তার সাথে ধর্মকে বড় করে না দেখে যেসব সংখ্যালঘু এদেশে বসবাস করছে তাদের নিরাপত্তা নিশ্চিত করে বর্তমান সরকার আবারও প্রমাণ করবে অসাম্প্রদায়িক এক রাষ্ট্রের নাম বাংলাদেশ। দর্শক, 21-এর চোখ সবসময় দৃষ্টি রাখে অন্যায় আর অনিয়মের দিকে। আপনার চারপাশে যখন যা কিছু ঘটছে তা যদি আপনার কাছে মনে হয় অপরাধ, অবিচার, তাহলে আমাদেরকে জানাতে ভুলবেন না। 21 টেলিভিশন আপনার পাশে দাঁড়াবে, তুলে ধরবে আপনাদেরই কথা। আমাদেরকে লিখতে পারেন প্রযোজক 21-এর চোখ, 21 টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল করতে পারেন 21-tv.com, এই ওয়েবসাইটে কথা বলতে পারেন 0197212123 এই নম্বরে। মনে রাখবেন, কাউকে হেয় প্রতিপন্ন করতে আপনি যেন ব্যবহৃত না হন। দর্শক, 21-এর চোখ পুনঃপ্রচার হয় বৃহস্পতিবার রাত 3টে আর শুক্রবার সকাল 9:30টায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্যায়ের প্রতিবাদ করুন অথবা তথ্য দিয়ে সহায়তা করুন। বিদায়।